আচ্ছা, আমরা হচ্ছে বন্ড অ্যাঙ্করেজ অ্যান্ড ডেভেলপমেন্টের বেসিকটা দেখব যে আমরা কেন এই ডিরেকশনে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা ফেইলার নিয়ে কথা বলি। ফেইলার এখন একটা বিম যদি দেখি, তো বিমে হচ্ছে সাধারণত কীরকম ফেইলার দেখা যায়। ধরো আমি এখানে লোড দিলাম, তো লোড দেওয়ার পর এখানে কিছু ক্র্যাক দেখা যাবে স্বাভাবিকভাবে কোনো একটা সময়। তো এই ক্র্যাকগুলোকে বলা হয় ফ্লেক্সারাল ক্র্যাক। ফ্লেক্সারাল ক্র্যাক, ঠিক আছে। এটা কেন হয়? এটা হচ্ছে আমার ফ্লেক্সারাল ফেইলারের জন্য। ফ্লেক্সারাল ফেইলারের জন্য দেখা যায়। তো বেসিক্যালি ফ্লেক্সারাল ফেইলার মানে কি, আমার যে লংজিটিউডাল যে রডগুলো আমরা ইউজ করি বা বারগুলো ইউজ করি, লংজিটিউডাল যে বার, সেটার হচ্ছে আমরা কয় নাম্বারের বার ইউজ করলাম বা কীভাবে স্পেসিং দিলাম, এগুলোর উপর নির্ভর করে যদি আমরা কারেক্টভাবে না বসে, তখন হচ্ছে ফ্লেক্সারাল ক্র্যাকটা দেখা যায়। আর হচ্ছে এরকম মাঝে মাঝে কিছু কিছু এরকম ক্র্যাক দেখা যায়, এটাকে বলা হয় ডায়াগোনাল ক্র্যাক। এই ডায়াগোনাল ক্র্যাকটা কেন হয়? এই ডায়াগোনাল ক্র্যাকটা দেখা যায় হচ্ছে আমার শিয়ার ফেইলারের জন্য। শিয়ার ফেইলারের জন্য, এবং এই শিয়ার ফেইলারটা কিসের উপর ডিপেন্ড করে? আমার স্টিরাপসের উপর ডিপেন্ড করে। স্টিরাপস, সো বেসিক্যালি স্টিরাপস আমি আসলে কীভাবে বসাচ্ছি, হ্যাঁ, কীভাবে স্পেসিং দিচ্ছি, ওইটার উপর নির্ভর করে, ঠিক আছে। এক একটা স্পেসিংয়ে বা এক একটা রডের, এটাই তো বেসিক্যালি ডিজাইন, ঠিক আছে। এক এক রকমভাবে ডিজাইন করলে এক এক রকমভাবে তোমার লোড নিতে পারবে। তো এই গেল হচ্ছে আমার ফ্লেক্সারাল ক্র্যাক, আর হচ্ছে তোমার যে শিয়ার ফেইলারের জন্য যে ক্র্যাক দেখা যায়। আরেকটা রিজন হচ্ছে ফেইলারে, সেটা হচ্ছে বন্ড ফেইলার, যেটা নিয়ে আমরা কথা বলবো। আরেকটা রিজন হচ্ছে আমার বন্ড ফেইলার। এই বন্ড ফেইলারটা মানে কি? বন্ড ফেইলার মানে হচ্ছে আমার এই যে বিমটা, এই বিমের মধ্যে তো একটা রেইনফোর্সমেন্ট আছে, রাইট? তো এই যে রেইনফোর্সমেন্ট আর এই কংক্রিটের সাথে যে রিলেশনটা, তাদের মধ্যে বন্ডটা কতটুকু স্ট্রং, সেটার উপর ডিপেন্ড করবে যে বন্ড ফেইলারটা কীরকম হবে। এখন বন্ড ফেইলারটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে পুল আউট ফেইলার, আরেকটা হচ্ছে আমার স্প্লিটিং ফেইলার। স্প্লিটিং ফেইলারটাই বেশি দেখা যায়। তো এই পুল আউট ফেইলার মানে হচ্ছে আমি ধরো একটা বিমে লোড দিলাম, তখন এটা হচ্ছে এভাবে বেন্ড করবে নিশ্চয়ই, ঠিক আছে। তো আমরা তো প্লেইন বার দেখছি, তাই না? প্লেইন বার মানে হচ্ছে জাস্ট একটা নর্মাল রড, এটার মধ্যে কোনো কী বলবো রিবস নাই, যেটা আমরা নর্মালি এখন ইউজ করি যে ডিফর্ম বার, সেটা না, জাস্ট প্লেইন একটা নর্মাল বার। তো এটা যখন আমরা কংক্রিটের কি দিব, তো সেটা কী করতে যাবে যে প্লেইন বার আর কংক্রিটের আসলে ওই মেকানিক্যাল ফ্রিকশনটা অত ভালোভাবে হয় না, যেটা তাদের মধ্যে যে বন্ডটা বেশি তৈরি হয় সেটা বেশিরভাগ সময় কেমিক্যাল অ্যাডিশনের জন্য হয়, অথবা ফ্রিকশনের জন্য হয়, নর্মাল ফ্রিকশন আর কি, সেটাও খুবই কম। হ্যাঁ, তো এই রেইনফোর্সমেন্টটা কী হবে যে সে যাবে যে নিজের অবস্থায় থাকতে, তাই না? আর কংক্রিটটা কী হবে? কংক্রিটটা হচ্ছে এভাবে বেন্ড হতে যাবে। তো যার কারণে কী দেখা যায় যে আমার যে রেইনফোর্সমেন্টটা আছে এখানে, সেটা হচ্ছে এতটুকু এভাবে থাকে, আর এখানে হচ্ছে আমার একটা স্লিপ তৈরি হয়। স্লিপ তৈরি হওয়া মানে হচ্ছে যে আমার এই যে কংক্রিট আর এই প্লেইন বারের সাথে, হ্যাঁ, বন্ড না থাকার কারণে এটা হচ্ছে কী বলবো, এই রডটা ছুটে যেতে পারে, এরকম একটা অবস্থা, যেটা আমরা অবশ্যই চাই না। আর আরেকটা স্প্লিটিং ফেইলার হচ্ছে, আমরা আরও পরে ডিটেলসে শিখবো, সেটা হচ্ছে কংক্রিটে হচ্ছে আমার ক্র্যাক্স তৈরি করে, কংক্রিটে ক্র্যাক্স তৈরি করে। তো আমরা দেখলাম যে ফেইলার আমরা যেটা সাধারণত দেখি, ফ্লেক্সারাল ফেইলার, একটা শিয়ার ফেইলার, এছাড়াও আরেকটা ফেইলার হচ্ছে বন্ড ফেইলার। হ্যাঁ, এখন বন্ড ফেইলারটা কিসের উপর ডিপেন্ড করে, মানে বন্ডটা কিসের উপর ডিপেন্ড করে? বন্ড হচ্ছে আমার তিনটা জিনিসের উপর আমি বলতে পারি যে ডিপেন্ড করে। একটা হচ্ছে নর্মাল ফ্রিকশন, ঠিক আছে, নর্মাল ফ্রিকশন, এরপরে হচ্ছে তোমার ওয়েজ অ্যাকশন, আর হচ্ছে অ্যাডিশন, ঠিক আছে। তো আমরা একটা নর্মাল কংক্রিটের ছবি যদি দেখি, যেটা বললাম যেটা হচ্ছে একটা কংক্রিট, আর এখানে হচ্ছে একটা প্লেন বার ইউজ করা হয়েছে, ঠিক আছে। আমি যখন একটা ফোর্স দেবো এখানে, তো কী হবে? এখানে স্যাগিং তৈরি হবে, অ্যান্ড যেটা বললাম এখানে বন্ড কম থাকার কারণে এই যে বারটা আছে সেটা কী হবে? নিজের অবস্থায় থাকার চেষ্টা করবে, যার কারণে এই যে এন্ডে গিয়ে একটা স্লিপ তৈরি হবে, এন্ড স্লিপ তৈরি হবে, যেটা আমরা একদমই চাই না, তাই না? আমি চাবো না যে আমার কী বলবো, কংক্রিট আর বারটা আলাদা হয়ে যায়, এরকম কিছু। আর আরেকটা জিনিস দেখা গেছে যে আমি যে প্লেইন কংক্রিটটা ইউজ করতেছি, সেটা যেই লোড নিতে পারে, সেমভাবে আমি যে রেইনফোর্সমেন্টটা দিলাম, হ্যাঁ, কংক্রিটের সাথে, সেটাও প্রায় একই রকমই লোড নিতে পারে, সেটা আর কোনো এক্সট্রা লোড নিতে পারতেছে না। তাহলে আমার তো রেইনফোর্সমেন্ট দিয়ে কোনো লাভ হচ্ছে না, তাই না? তারপর এখানে দেখাচ্ছে যে তোমার এই যে কংক্রিট কি আসলে? কংক্রিট তো আমার কম্প্রেশন নিতে পারে। তো এখানে হচ্ছে এই যে বন্ড ফোর্স, সেটা বন্ড ফোর্সটা দেখাচ্ছে, কংক্রিটের বন্ড ফোর্সটা দেখাচ্ছে, তাহলে সেটা কি বোঝাচ্ছে? সে কম্প্রেশন নিচ্ছে। আর এই যে তোমার স্টিল যে রডটা আছে, সেটা হচ্ছে আমার কি? সেটা হচ্ছে আমার টেনশন নিচ্ছে। এটা আমার বন্ড ফোর্সের ডিরেকশনটা বোঝাচ্ছে আর কি বেসিক্যালি, ঠিক আছে। তাহলে এখন উপায় কি? এখন তো আমরা মানে প্লেইন রড যে প্লেইন রেইনফোর্সমেন্টটা যেটা ইউজ করলাম, সেটাতে তো লাভ হচ্ছে না বেসিক্যালি, কারণ আমার যে নর্মাল কংক্রিট লোড নিতে পারে, একইভাবে রেইনফোর্সমেন্ট অ্যাড করার পরও একই লোড নিতেছে, তো আমার লাভ নাই। তো এটা বেসিক্যালি আমাদের লিবারেশন ওয়ার্ডের আগে যে স্ট্রাকচারগুলোতে এরকম প্লেইন রেইনফোর্সমেন্টগুলো ইউজ করা হতো। এরপরে আমরা কী করলাম যে আমরা প্লেইন রড ইউজ করলাম, কিন্তু যে এন্ডটা আছে, এন্ডে আমি দুইটা হুক দিয়ে দিলাম। তো এই হুক দেওয়ার ফলে কী হচ্ছে যে আলটিমেটলি আমার যে সমস্যাটা ছিল, যে স্লিপ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আর সমস্যা নাই, কারণ সে তো আর বের হয়ে যেতে পারবে না, তাই না, এই হুক দেওয়ার কারণে। তো এখন এখানে যেটা লেখা, এটা যে লিটল অর নো বন্ড, মানে বোঝাচ্ছে যে এই যে মাঝখানে যে পার্টটুকু, সেখানে কি এটা যেহেতু প্লেইন রড ইউজ করা হয়েছে, এই জন্য কোনো তেমন বন্ড নেই। কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে কি যে এন্ডে হুক দেওয়ার কারণে, বা এটা অ্যাঙ্করেজ বলা হয়, তো এটা দেওয়ার কারণে কি হচ্ছে যে আমার আমি কি জানি, রেইনফোর্সমেন্টে কি টেনশন তৈরি হয়, তাই তো? ধরো এরকম টেনশন তৈরি হচ্ছে রেইনফোর্সমেন্টে। তো এই টেনশনটা সে কী করতেছে? এই হুক দেওয়ার মাধ্যমে সে হচ্ছে ইজিলি কংক্রিটে এভাবে আর্কের মতো কম্প্রেশন দিতে পারতেছে। এখন আমার বন্ড মানেটা কি? বন্ড মানে হচ্ছে আমার যেই ফোর্সেসগুলো, এই ফোর্সেসগুলো ট্রান্সফার করা, আমার যেই রেইনফোর্সমেন্টের যে টেনশনটা হচ্ছে, এটা আমি কি কম্প্রেশনে দিতে পারতেছি নাকি কংক্রিটকে, তাই না? তো এটাই তো আমার কাজ বন্ডের। তো দেখা গেল যে মাঝখানে তোমার কোনো বন্ড না থাকলেও এই এন্ডে হুক দেওয়ার কারণে এটা কী করতেছে? এখানে এই যে শেডেড পোর্শনে দেখতেছো, এই শেডেড পোর্শনে কম্প্রেশন থাকতেছে, আর হচ্ছে মাঝখানে হচ্ছে আমার এই যে টেনশন দেখা যাচ্ছে। আর
নিচে হচ্ছে এরকম ক্র্যাক কেন তৈরি হয়েছে, কারণ এই যে রিনফোর্সমেন্টের নিচের যে পার্ট, যে কংক্রিটের পার্ট, কংক্রিট আমরা জানি টেনশন নিতে পারে না, বা টেনশনের কারণে সে উইক আর কি, টেনশনের দিক থেকে। সো ওই জায়গাটুকে আমার ক্র্যাক দেখা যাচ্ছে, ঠিক আছে, ক্র্যাক তৈরি হচ্ছে। তো যেটা বোঝার বিষয় এখানে সেটা হচ্ছে গিয়ে আগে যেখানে কোনো বন্ডই ছিল না তেমন বলতে গেলে, বাট এখানে আমার একটা হুক দেওয়ার কারণে কিছুটা বন্ড তৈরি হয়েছে। এখন এইটা যেহেতু আর্ক শেপের, আর্ক শেপ বলা যায়, এই জন্য এটাকে বলা হয় টাইড আর্ক অ্যাকশন ইন এ বিম। টাইড আর্ক অ্যাকশন ইন এ বিম মানে হচ্ছে এই যে রেনফোর্সমেন্টটা, এই রেনফোর্সমেন্টটা হচ্ছে ধরে রাখতেছে দুই পাশ থেকে, আর এই যে আর্চ তৈরি হয়েছে এটার জন্য আর কি আর্ক অ্যাকশন বলা হচ্ছে। বাট এখানেও প্রবলেম হচ্ছে কি, আমি তো হুক দিয়েও আমার লাভ হচ্ছে না তেমন, কারণ হচ্ছে এখানেও অনেকটাই ডিফ্লেকশন দেখা যায়, আর ক্র্যাকের যে উইথ সেটাও বেশি হয়, ক্র্যাকের উইথটাও বেশি হয়। এই জন্য আমরা এখন কি ইউজ করি, এখন হচ্ছে আমরা ডিফর্ম বারগুলো ইউজ করি। ডিফর্ম বারে কী হয়, ডিফর্ম বারের ক্ষেত্রে এরকম খাঁচখাটা থাকে না, তো যার কারণে কী হয়, এখানে কংক্রিট থাকে, তো টেনশন রিয়াকশন এরকম করে তাদের মধ্যে একটা মেকানিক্যাল ফ্রিকশন তৈরি হয়, ঠিক আছে, তো যার কারণে বন্ডটা আরও স্ট্রং থাকে নর্মাল প্লেন রিইনফোর্সমেন্টের থেকে। এটা গেল। এখন এই যে আমি প্লেন রোড যেটাই ইউজ করছি, ধরো আমি এখন এই বিমটার আমি এখানে কোথাও এক জায়গায় একটা সেকশন নিব, ঠিক আছে, এখানে কোথাও সেকশন নিব, ওইটা এখানে আঁকা হয়েছে। আবার এখানে এম ম্যাক্স কেন, ধরো এটা তো সিম্পলি সাপোর্টেড বিম আমরা কি জানি যে মাঝখানে আমার ম্যাক্সিমাম মুভমেন্ট হয়, এই জন্য এখানে ম্যাক্সিমাম মুভমেন্ট লেখা হয়েছে। আর জেডি দিয়ে বোঝাচ্ছে যে আমার এই জায়গায় যেহেতু কম্প্রেশন হচ্ছে, এই জায়গায় তো মিডল একটা জায়গায় হচ্ছে সে পয়েন্ট ধরছে, আর রিইনফোর্সমেন্ট আমার টেনশন, তো কম্প্রেশন আর টেনশনের মাঝখানে যে ডিস্টেন্সটা, ভার্টিক্যাল ডিস্টেন্স, সেটাকে আমি জেডি দিয়ে ডিনোট করছি। হ্যাঁ, এখন এই যে ধরো ডিএক্স পরিমাণ আমি একটা সেকশন আঁকলাম, তো সেকশন আঁকার পর আমি কি দেখি যে দেখো মোমেন্টটা কী হচ্ছে, মোমেন্টটা লেফট থেকে রাইটে গিয়ে মাঝখানে গিয়ে বাড়তেছে। তাইলে আমার এখানে ধরো এম পরিমাণ হচ্ছে মোমেন্ট আছে, তাহলে এখানে নিশ্চয়ই এম প্লাস ডিএম হবে। তাহলে মোমেন্ট যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই আমার যে কম্প্রেশন ফোর্স আর যে টেনশন ফোর্স ওইটাও চেঞ্জ হবে। এই জন্য আমি লিখছি যে লেফট সাইড যদি সি হয়, রাইট সাইডে হবে সি প্লাস ডিসি। দেন হচ্ছে আমার রিইনফোর্সমেন্টের জন্য যদি লেফট সাইডে টি হয় তাহলে রাইট সাইডে হবে টি প্লাস ডিটি, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা শিয়ার ফোর্স আছে, আর এটা তো বললাম মাঝখানে এই যে তোমার যে রেজাল্টেন্ট যে কম্প্রেশনটা আর রেজাল্টেন্ট যে টেনশনটা তাদের মাঝখানে যে ডিস্টেন্স, সেটা আমি ধরে নিলাম জেটি। ওকে, এরপর আমি কি করছি, এরপর হচ্ছে আমরা এই যে রিইনফোর্সমেন্টটা আলাদা করে নিলাম, আলাদা করে এখানে আবার টি প্লাস ডিটি লিখলাম, আর তাদের মাঝখানে ডিস্টেন্স বললাম ডিএক্স। এখন এটা একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, তাই না, তো টি প্লাস ডিটি, তাই তো। এখন দুইটাকে যদি আমি ইকুয়াল করতে চাই, হ্যাঁ, তার মানে তো আমার আরও এক্সট্রা একটা ফোর্স লাগতেছে যেটা তাদেরকে ইকুইলিব্রিয়ামে আনবে, সেটাকে আমি ইউ দিয়ে মানে রিপ্রেজেন্ট করছি। সেটা হচ্ছে আমার বন্ড ফোর্স পার ইউনিট লেন্থ হতে পারে, ঠিক আছে, পার ইউনিট লেন্থ। তো এখানে এরপর আমি কি লিখতে পারি যে তোমার এটাকে যদি আমি এফ অফ এক্সের সামেশন করি তাহলে আলটিমেটলি আমার এখানে আসবে ইউ ডিএক্স ইকুয়ালস টু ডি। এখন ইউ ডিএক্স মানে এখানে তো বললাম বন্ড ফোর্স পার ইউনিট লেন্থ, তাই না, তো আমি যদি ডিএক্স পরিমাণ লেন্থ নিচ্ছি তাহলে ইউ ডিএক্স লিখলাম। তো আরেকটা জিনিস একটা জিনিস এখানে লিখে রাখি, সেটা হচ্ছে গিয়ে টেনশন ইকুয়ালস টু হচ্ছে এম বাই জে ডি। এটা তো আমরা আগে থেকেই জানি, দেখে আসতেছি যে ফোর্স ইকুয়ালস টু মোমেন্ট বাই ডিস্টেন্স, তাই তো। তো এখন যেহেতু আমরা ধরো তোমার ডিএক্সে কি চেঞ্জ হচ্ছে, ডিটি পরিমাণ চেঞ্জ হচ্ছে টেনশন ফোর্সে, তাহলে এখানে ডিটি লিখলাম, সেটার জন্য এখানেও মোমেন্ট চেঞ্জ হতে হচ্ছে ডিএম, আর নিচে তো এটা কনস্ট্যান্ট ডিস্টেন্সটা, তাহলে এভাবে লেখা যায়, তাই তো। এটা হচ্ছে জানা জিনিস, এটা কোথাও থেকে ডিরাইভ হয় নাই। তো এটা একটা ইকুয়েশন, এখন আমার তো লাগে বন্ড ফোর্সের সাথে যে রিলেশনটা, এটা জানা লাগবে। বন্ড ফোর্সটা আমার আননোন, তো ইউকে আলটিমেটলি আমি লিখতে পারি ডিটি বাই ডিএক্স। তো এই যে ডিটিটা এভাবে লেখার কারণ হচ্ছে আমি যাতে এখানে ডিটির ভ্যালুটা বসাতে পারি। এখন এরপরে আমি কী করবো, এই যে ডিটির ভ্যালুটা এখানে বসাবো, তাহলে আলটিমেটলি আমি কি লিখতে পারি, ইউ ইকুয়ালস টু হচ্ছে ডিএম বাই জে ডি ইন্টু 1/dx। এটা যদি সাজায় লিখি তাহলে হচ্ছে ডিএম বাই ডিএক্স ইন্টু 1/jD। ইউ ইকুয়ালস টু হচ্ছে এখন মোমেন্টকে একবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে, শিয়ার ফোর্স, তাহলে আমরা এখানে লিখবো বি বাই জেডি। এটা হচ্ছে আমার আলটিমেট রিলেশন। এটা কি বোঝাচ্ছে এখন, এটা বোঝাচ্ছে যে আমার যদি শিয়ার ফোর্স বাড়াই দিই, হ্যাঁ, যেখানে আমার শিয়ার ফোর্স লার্জার হবে সেখানে আমার বন্ড ফোর্সও বড় হবে, ঠিক আছে, বেশি হবে আর কি। তো এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন, আর এই ডেরিভেশনটা আসতে পারে। তো আমরা একটা মানে কি বলবো, থিওরিটিক্যালি আমি একটা ডেরাইভ করে একটা ইকুয়েশন পেলাম বন্ড ফোর্সে, কিন্তু এখন বন্ড ফোর্সটা আসলে কীভাবে কাজ করে, হ্যাঁ, সেটা আমরা দেখব। তো ধরো এটা আরেকটা বিম, এখন এই বিমটা হচ্ছে দুই জায়গায় ক্র্যাক হয়েছে, ধরে নাও দুই জায়গায় এরকম ক্র্যাক হয়েছে, অ্যান্ড ক্র্যাক হওয়ার কারণে এটা হচ্ছে আমি টেনশন ফোর্সের কার্ভ দেখাচ্ছি, আর এটা হচ্ছে বন্ডের কার্ভ উইথ রেসপেক্ট টু দ্য ডিস্টেন্স। হ্যাঁ, তো এখানে যে কার্ভটা দেখতেছি আমরা ফোকাস করবো ক্র্যাক যেখানে হয়েছে, দেখো ক্র্যাক যেখানে হয়েছে সেখানে কি হচ্ছে, টেনশনটা ম্যাক্সিমাম, তাহলে আমার যে স্টিল যে রিইনফোর্সমেন্টটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম, তখন টেনশনটা নিতেছে। আমি ধরো এখানে একটা হরিজন্টাল লাইনটা নিই, ঠিক আছে, তো বলতে পারি আমার এতটুকু হচ্ছে আমার রিইনফোর্সমেন্ট নিতেছে, আর এখানে দেখো এটা পুরো স্ট্রেট লাইনের সাথে মিলে গেছে, এর মানে ক্র্যাক পোর্শনে আমার কংক্রিটের কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে কি বলা যায়, যেখানে ক্র্যাক হবে সেখানে কংক্রিটের কোনো কন্ট্রিবিউশন থাকবে না টেনশনের ক্ষেত্রে। বাট অন দ্য আদার হ্যান্ড তুমি যদি অন্য জায়গায় দেখো, এই যে এই আনক্র্যাকড পোর্শনগুলো, ধরো এই জায়গাগুলো এখানে তো ক্র্যাক হয়নি, তাই না, কিন্তু এখানে দেখা গেছে এখানে কংক্রিট কিছুটা হলেও টেনশন নেয়, কংক্রিট এখানে টেনশন নিতেছে, এটা কিন্তু টেনশনের কার্ভ, কম্প্রেশনের না কিন্তু। আর এতটুকু হচ্ছে আমার স্টিল যে পার্টটা সেটা আমার টেনশন নিতেছে। তাহলে এখান থেকে এটা বুঝলাম যে আমরা নর্মালি যে করতাম যে কংক্রিট হচ্ছে টেনশন নিতে পারে না, আর হচ্ছে স্টিল যে রিইনফোর্সমেন্ট এটা টেনশন নেয়, বাট এখানে অ্যাকচুয়াল যে কার্ভ সেটা দেখতেছি যেখানে ক্র্যাক পোর্শন আছে সেখানে কংক্রিট হচ্ছে কোনো কাজ মানে কন্ট্রিবিউশন করে না বা টেনশন নিতে পারে না, বাট আনক্র্যাক পোর্শন এসে কংক্রিট টেনশন নিতে পারে, তার ক্যাপাবিলিটি আছে। তার মানে হচ্ছে ধরো এটাই যদি আচ্ছা এটা থাকবে, তার মানে হচ্ছে আমরা যেটা প্রেডিক্ট করছি তার থেকে আর কি বলা যায় যে স্টিলের রিকোয়ারমেন্টটা মানে কম আর কি, ঠিক আছে।
এরপরে আমরা আসি বন্ড ফোর্সের দিকে। বন্ড ফোর্স তো ক্র্যাক পোর্শনে অবভিয়াসলি কোনো বন্ড থাকবে না, এই জন্য হচ্ছে সে জিরোতে মিট করছে, এই যে জিরোতে মিট করছে। আরেকটা পয়েন্ট জিরোতে মিট করছে কারণ এই যে মাঝখানে কী হয়েছে যে আমার এখানে এই দুই দিকের যে ডিরেকশন, তো মাঝখানে হচ্ছে কাইন্ড অফ বলা যায় যে নিউট্রালাইজ হয়ে গেছে, তো ওইটার কারণে হচ্ছে এখানে কোনো বন্ড ফোর্স নাই। আর অন্য জায়গাগুলোতে দেখো এরকম হচ্ছে কমতেছে বাড়তেছে কমতেছে, এই এটাকে বলা যায় যে বন্ড ফোর্স, এটাকে ইউ দিয়ে ডিনোট করছে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি টেনশনের ক্ষেত্রে যেটা আমরা অ্যাকচুয়াল যে কার্ভ সেটা থেকে পাইছি যে ক্র্যাক পোর্শনে আমার পুরাটুকুই কন্ট্রিবিউশন আমার স্টিল রেনফোর্সমেন্টে থাকে, আর কংক্রিটের কোনো কন্ট্রিবিউশন থাকে না। আর আনক্র্যাক পোর্শনে আমার কংক্রিটের কিছুটা হলেও সে টেনশন নিতে পারে, আর বাকিটুকু হচ্ছে স্টিল নেয়। আর বন্ডের ক্ষেত্রে কী হয়, বন্ড হচ্ছে ক্র্যাক পোর্শনে তার বন্ড ফোর্স জিরো হয়ে থাকে, অ্যান্ড বন্ড ফোর্স দেখো নেগেটিভেও চলে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল অ্যাকচুয়াল যে কাজ। আমরা তো আসলে এই যে ডেরাইভ যে করলাম এই যে রিলেশনটা, আমরা এই রিলেশনের সাথে থিওরিটিক্যাল প্লাস যে অ্যাকচুয়াল এটার একটা কম্পারিজন দেখতে চাই। তো এটা হচ্ছে আরেকটা কার্ভ। তো এখন এখানে এটা হচ্ছে ধরো এই বিমটাই এটা জাস্ট হাফটুকু দেখানো হয়েছে, লেফটের পার্টটুকু দেখানো হয়েছে বেসিক্যালি। তো এখানে ধরো এরকম ফ্লেক্সারাল ক্র্যাক দেখা গেছে, ঠিক আছে। তো ওই ক্র্যাকের বেসিস আসলে এই ছবিগুলো আঁকা। তো এই যে এই প্যারাবোলা টাইপের যে ফিগারটা, সেটা হচ্ছে আমার টি ইকুয়ালস টু এম বাই জেডি এই ফর্মুলা থেকে আসছে, তার মানে হচ্ছে থিওরিটিক্যাল নিয়ে আমরা যেটা পাইছি সেটা। আর এই যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে টেনশনের কার্ভ সেটা। তো যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে শুধু ক্র্যাক পোর্শনে আমার অ্যাকচুয়াল আর থিওরিটিক্যাল যে ভ্যালুটা সেটা সেম, বাট অন্যান্য যে আনক্র্যাক্ট পোর্শনে সেখানে হচ্ছে আমার টেনশনটা মানে অ্যাকচুয়াল যে টেনশন সেটা থিওরিটিক্যাল থেকে কম, সেটা জাস্টিফাইড। তাহলে মানে ওইটা ঠিক আছে, এটা মানা যায়। বাট আমাদের সমস্যা হচ্ছে বন্ড ফোর্সে। তো বন্ড ফোর্সে কি অবশ্যই মানে জাস্টিফাইড বলতে আমি বোঝাচ্ছি যে অবশ্যই আমি চাবো যে আমার স্টিলের উপর বেশি লোড না পড়ুক, তাই তো। তো আমি যেটা প্রেডিক্ট করতেছি থিওরিটিক্যালি, যেটা আমি করতেছি, হ্যাঁ, সেটা যদি বেশি ধরে আমি ওই এটা ডিজাইন করি তাহলে তো বেটার, সেটা সেফটি একটা ইয়ে থাকলো। বাট হ্যাঁ, যেটা বললাম সেটা ইয়ে থাকলো, ওইটাই মেনে সে চলতেছে, মানে অ্যাকচুয়াল যেটা সেটা থেকে কম, তাহলে ঠিক আছে। বাট আমাদের সমস্যা হচ্ছে যেটা বললাম যে বন্ড ফোর্স নিয়ে। তো বন্ড ফোর্সে দেখো, বন্ড ফোর্সের যে থিওরিটিক্যাল যে রিলেশনটা পেলাম ইউ ইকুয়ালস টু ভি বাই জেডি, তার মানে হচ্ছে যেখানে শেয়ার বেশি সেখানে আমার বন্ড ফোর্সও বেশি হবে। আর অ্যাকচুয়াল যে বন্ড ফোর্স সেটার কাজটা খুবই লাইক কী বলবো, মানে কোনো প্যাটার্ন নাই এটা। হ্যাঁ, এখন যেটা বললাম যে যেখানে ক্র্যাক সেখানে হচ্ছে জিরো হবে, ঠিক আছে। যেখানে ক্র্যাক সেখানে হচ্ছে বন্ড ফোর্স জিরো হবে। এছাড়া দেখা যাচ্ছে যে সে একবার পিকে উঠতেছে, আবার সে রিভার্স হয়ে আবার পিক করতেছে, ঠিক আছে। এই যে তার একটা আনপ্রেডিক্টেবল একটা নেচার, যার কারণে আমরা আসলে এই বন্ড ফোর্সের উপর ডিপেন্ড করে কোনো কিছু ডিজাইন করতে পারি না। এই জন্যই আমাদের এই যে ডেভেলপমেন্ট লেন্থের কনসেপ্টটা আসে। তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে গিয়ে বলতে গেলে যে ইউ ইকুয়ালস টু ভি বাই জেডি, আমরা যেটা ধরে নিছি সেটা দেখো, সেটা কাইন্ড অফ আমরা বন্ড ফোর্স অনেকটা বেশি ধরে নিছি, ঠিক আছে। কিন্তু কিছু জায়গায় দেখা গেছে যে বন্ড ফোর্স নেগেটিভে চলে গেছে, তাই না। আমি তো অবশ্যই চাবো না যে আমার বন্ডটা কমুক, আমি অবশ্যই চাবো যে আমার অ্যাকচুয়াল বন্ড ফোর্সটা কি, অ্যাকচুয়াল বন্ড ফোর্সটা আমার যেটা আমি থিওরিটিক্যালি প্রমাণ করে আসি তার থেকে বেশি থাকুক। বাট এখানে উল্টা কেস দেখা গেছে। তো যার কারণে যেটা বললাম যে আমরা এই বন্ড ফোর্সে আমরা আঁকলামও বা কীভাবে, আমরা হচ্ছে যেখানে ক্র্যাক হয়েছে ওটা ধরে এই ফিগারটা আসছে, বাট আমি কি জানি কোথায় ক্র্যাক হবে, এটা আনপ্রেডিক্টেবল। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থের হচ্ছে কনসেপ্টে চাই যে ডেভেলপমেন্ট লেন্থ কোথায় কতটুকু লাগবে, হ্যাঁ, কতটুকু লাগলে আমার সেফটি কন্ডিশনগুলো ফিল আপ করে, তাই না। সেই অনুযায়ী হচ্ছে আমার ওই যে ডেভেলপমেন্ট লেন্থ অ্যাঙ্করেজ এই জিনিসগুলো আসছে।